দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিরাতের আয়োজন নিউজরুম সংলাপে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। দুজন সম্মানিত আলোচক আমাদের আজকের এই অনুষ্ঠানে কথা বলবেন, বিস্তর কথা বলবেন রিপোর্ট নিয়ে। আজকে সারাদিন যেটি হয়েছে পরিচয় করে দিই তাদের সাথে। বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। অসংখ্য ধন্যবাদ আমাদের আসবার জন্য। আমরা যেটি করি আমাদের বার্তা কক্ষের সর্বশেষ সংবাদ শিরোনামটি জানিয়ে তারপরে আমরা আলোচনায় ঢুকতে চাই। সংবিধানের বাইরে গেলে সমালোচিত হবে নির্বাচন কমিশন, বলছে আওয়ামী লীগ। সংবিধান সংশোধনের দাবি বিএনপির। বিশ্ববাজারে দেশের সুনাম নষ্ট না করার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন। চট্টগ্রাম বন্দরে কন্টেনার খালাসে ধীরগতি, বহির্নোঙরে জাহাজ জট, ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। ডিসেম্বরের শেষ দিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, জানালেন ইলেকশন কমিশন সচিব। মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচিতে স্মরণ হুমায়ুন আহমেদকে। নোয়াশপল্লীতে ভক্ত অনুরাগীদের ভিড়। এছাড়াও আমার কাছে তিনটি পত্রিকা আছে যেগুলো কাল সকালে আপনাদের হাতে পৌঁছবে। অনুষ্ঠানের কোনো এক ফাঁকে সেই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই আমরা খবরগুলো জানাবো। প্রথমেই যেটি আপনারা দেখলেন আমাদের বার্তাকক্ষের সর্বশেষ শিরোনামে আমরা প্রথমেই রেখেছি নির্বাচন কমিশন এবং সামনের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপিতে সেই যে ভিন্ন মত সেটি আমরা দেখলাম এবং এটি নিয়ে আজকেও কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা প্রথমে একটু দেখে নিতে চাই দুজনের বক্তব্য। আমরা যদি প্রথমে দেখতে চাই ওবায়দুল কাদের ঠিক কি বলেছেন, যে নির্বাচন কমিশন যদি ঠিকমতো তার পারফর্ম না করে সেক্ষেত্রে তারা সমালোচনার মুখে পড়বে। আমরা দেখতে চাই ওবায়দুল কাদেরের বক্তব্যটি। কোনো দলকে ক্ষমতা নেওয়ার ক্ষমতা নেই, কাজেই বিএনপির এই অর্বাচীনের মতো যে অভিযোগ আনছে এবং অনবরত প্রলাপ বকছে, এটার কোনো বাস্তব ভিত্তি নেই। আমরা নিশ্চয়ই প্রসঙ্গক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি দেখব। প্রথমেই আবুল কালাম আজাদ আপনার কাছে যেতে চাই। আসলে ঠিক বোঝাতে চেয়েছেন যে নির্বাচন কমিশন সমালোচিত হতে পারেন বলে কি মনে হয়েছে আপনার? ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য আবারও। আসলে আমি সংবাদটা দেখেছি, উনি যেটি বলেছেন যে সংবিধানের বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। আর তার আগে যেটি ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, বিএনপির মহাসচিব, যে সব দলের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনে সংবিধান সংশোধন করে নির্বাচন করতে হবে। আসলে তাদের বক্তব্যটা যেটা হচ্ছে আস্তে আস্তে পরিষ্কার। প্রথমে যখন বলছে তত্ত্বাবধায়ক সরকার নেই, তারপরে তাদের দিক থেকে দাবি হলো যে সারা দেশের মানুষ চান নিরপেক্ষ সরকার। আপনার নিশ্চয়ই মনে আছে তত্ত্বাবধায়ক সরকারের কথা বাদ দিল, যখন গেল ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার নাই, এটি নিরপেক্ষ সরকার করতে হবে। প্রথম দিকে আবার বলা হলো যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনই হবে না, এই কথাও আবার তাদের মধ্য থেকে কিন্তু সবসময় আমরা একাধিক বক্তব্য পাচ্ছি। কিন্তু বলছেন যে শেখ হাসিনা থাকতে পারেন কিন্তু সরকারের ধরন টরণ এই অবস্থা। সর্বশেষ যদি সংক্ষেপে বলা যায় সরকারি তরফেও আমি বলছি যে হ্যাঁ তা পাওয়া যাচ্ছে, কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে তাদের বিরোধী দলে যে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে তার নেতারা যে কথাগুলো বলছেন, যেমন নাম ধরেও বললে বলা যায়, গয়েশ্বর চন্দ্র বলছেন শেখ হাসিনা সরকারে থাকলে কোনো অবস্থাতেই নির্বাচনে যাবে না বিএনপি। পাশাপাশি কি আবার বক্তব্য যদি আপনি খোলেন কাগজগুলোতে আছে, নজরুল ইসলাম সাহেব তারা অন্য নেতারা বলছেন যে নির্বাচনে যাব না, এই কথা তো আমরা কখনো বলি নাই। 2 দিন বা 3 দিনের মধ্যেই বা একদিনের মধ্যেও দেখা গেছে নির্বাচনে যাবই যাবই এমন একটি কথা বলা হয়েছে। এবং তাদের পক্ষ থেকে আবার
বলা হয়েছে সর্বশেষ যেটি হয়েছে সহায়ক সরকার। সহায়ক সরকার শব্দটি আছে, রূপরেখা আরো কিছুদিন পরে দেবেন। এখন যে কথাটি বলা হচ্ছে সবকিছু ঘুরিয়ে ফিরে কিন্তু কথাটা হচ্ছে এই যে প্রয়োজনে সংবিধান সংশোধন করেন। তত্ত্বাবধায়ক সরকার আগে যে অবস্থা ছিল, আদালতের রায়ের ভিত্তিতে জাতীয় সংসদে দীর্ঘদিন প্রক্রিয়ার মধ্য দিয়ে, তখন কিন্তু বিএনপি পার্লামেন্টে ছিল, পার্লামেন্টে বিএনপির নেতারা ছিলেন, তখন কিন্তু তারা কোনো বক্তব্য ওইভাবে রাখেননি। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের সবারই খেয়াল আছে যে সংবিধানের যে কমিটিটা করা হলো সেখানে সংসদ সদস্যের বাইরেও কিন্তু গণমাধ্যমের বা অন্যান্য লোকজনকে সেই কমিটিতে রাখা হয়েছিল বক্তব্যগুলো রাখা। তারপরে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা বাদ দেওয়া হলো, যে সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার 3 মেয়াদে হয়েছে। সেখানে আদালতে যদিও রায়ে বলা হয়েছিল ইচ্ছে করলে সংসদ আরো 2 মেয়াদে, সেটি পর্যবেক্ষণে বলা হয়েছিল যে আরো 2 মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে যদি সংসদ মনে করে। সংসদ মনে করেনি, হয়নি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা তো বাতিল হয়ে গেছে, সেটি কিন্তু আবার ঘুরে ফিরে এসছে সহায়ক সরকারের ঘাড়ে, পথ ধরে এখন আবার বলা হচ্ছে সর্বশেষ। তারই প্রেক্ষিতে আমার মনে হয় যে এটা শাসক দলের, সরকারি দলের সাধারণ সম্পাদক, এটি তিনিই ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমি যতটুকু বুঝেছি যে এমনটা যদি হয় এটি সংবিধান বিরোধী ওই ধরনের তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি, অর্থাৎ যে কথাটি আমরাও জানি গণমাধ্যমের লোক হিসেবে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ওই 3 মাস যেভাবে সরকার থাকবে সেটি থাকবে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার জন্য। আর সবকিছু কিন্তু একেবারে পদত্যাগ থেকে যেটা কি বদলি থেকে শুরু করে এরকম একটি সময় কিন্তু আমাদের বাংলাদেশে এসেছিল। ওই 3 মাসে সে সরকার আসলে থাকা না থাকার মধ্যে গণতান্ত্রিক দেশগুলোতে, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে তাই হয়। ভারত বলেন, যুক্তরাজ্য বলেন, অন্যান্য দেশে সব জায়গায় তাই হয়। ওই 3 মাসে সরকারের রুটিন ওয়ার্কিং করে, সংসদও বসে না, বসার সুযোগও নেই। এবং প্রধানমন্ত্রীর নামকাওয়াস্তেই প্রধানমন্ত্রী থাকেন, সরকারের অন্যান্য রুটিন ওয়ার্কগুলো করেন, সমস্ত ক্ষমতা থাকে নির্বাচন কমিশন। এই কথাই তো বলা হচ্ছে সবার পক্ষ থেকে। আপনি প্রসঙ্গটি আসলে টানলেন বলে আপনাকে প্রশ্নটি করতে চাই। যে ধরনের সরকারের কথা আপনি বলছেন, নির্বাচনকালীন সরকার, তেমন একটি সরকার কিন্তু আমাদের 2014 সালের সময় এসেছিল, কিন্তু আমরা দেখেছি তখন সংসদ বসেছে এবং বিলও পাস হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। তখন আমরা সে সময়কার সরকারি দলের নেতাদেরকে বলেছিলাম, তারা বলেছেন আসলে গণতন্ত্র চর্চার ওই রীতিতে আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারিনি, সে কারণেই হয়তো সংসদ বসেছে এবং কয়েকটি বিলও পাস হয়েছে। শওকত মাহমুদ, আমি আপনার কাছে যেতে চাই একই প্রশ্ন নিয়ে। ওবায়দুল কাদের আসলে ঠিক কি বলতে চেয়েছেন? সংবিধানের বাইরে যে যদি কমিশন কিছু করে তাহলে আওয়ামী লীগ তার সমালোচনা করবে। আপনার কাছে কি মনে হয় এটি কি? এই কথাটা আসলে কতগুলো শিরোনাম হয় যেগুলি আমার মনে হয় যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে উত্তরটা আসে সেটা শিরোনাম। এটি কিন্তু মেনে নিতেই হবে, কারণ নির্বাচন কমিশন। আমি টেকনিক্যাল কথা বলছি, সাংবাদিকতার টেকনিক্যাল সাইড বলছি। যেমন ওবায়দুল কাদের রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন, এখান থেকে একটা কথা তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সংবিধানের বাইরে গেলে আওয়ামী লীগ তার সমালোচনা করবে। তাহলে প্রশ্নটা কি ছিল, কোন কনটেক্সটে কথাটা এসেছে? কনটেক্সটটা ইজ ইম্পর্টেন্ট। যে কিভাবে হঠাৎ করে একটা বোমার মতো আওয়াজ হলো যে নির্বাচন কমিশন বোধহয় রওনা দিয়েছে সংবিধানের বাইরে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই তিনি সরাসরি সাংবাদিকদের বলছেন। এবং এই ধরনের কথা তো সংবাদ সম্মেলনে বলার কথা। আমার কথা হচ্ছে যে এর আগে গতকালকে বেরিয়েছে যে একটি মন্ত্রিসভায় রদবদল হবে এবং উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টি হবে না। এটি কিন্তু ওবায়দুল কাদের নিজে সরাসরি বলেনি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল বলে তিনি বলেছেন যে বাইরে গুজব শোনা যাচ্ছে যে হবে। হ্যাঁ, উনি বলছেন হবে, অথচ রদবদলের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী। আমার কথা হচ্ছে যে উনি কথাটি কোন কনটেক্সটে বলেছেন, 1 নাম্বার ইম্পর্টেন্ট। তাকে কি জিজ্ঞেস করা হয়েছিল যে নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যেতে চাচ্ছে এবং সেই কারণে আপনারা কি মনে করেন? আমার মনে হয় যে টিভিতে এইসব রিপোর্টিং এ প্রশ্ন শোনানো হয় না, এবং যে উত্তরটা দেন হঠাৎ করে একটা আচমকা একটা অংশ আমাদেরকে এসে আমাদেরকে বিস্মিত করে।
অন্যদিকে ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজে সরাসরি বক্তব্য দিয়েছেন, এটা কোনো সাংবাদিকদের প্রশ্নের জবাব। আমি যদি আপনাদেরকে সহযোগিতা করি, স্টেটমেন্ট হিসেবে তিনি এটা কোন প্রসঙ্গে এটি এসেছে, যে এখতিয়ারের বাইরে যে কথাটি নির্বাচন কমিশন বলছে যে এখন আসলে তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের কিছু করার নেই অন্য রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ তৈরির ক্ষেত্রে, এটি সংবিধানের বাইরের একটি বিষয়। না, রাজনৈতিক দলগুলোকে সকল দলকে সমান সুযোগ সুবিধা দেওয়া এটা কিন্তু সংবিধানের বাইরের কোনো বিষয় না। এটা নির্বাচন কমিশন আগের নির্বাচনগুলো কতগুলো বিষয় সুস্পষ্টভাবে আইনে থাকে, কতগুলো থাকে না, কতগুলো তারা নির্বাচনী যেমন তৈরি করেছে যে নির্বাচনী আচরণ বিধি, রোড ম্যাপ যেটা। হ্যাঁ, আমার কথা হচ্ছে এগুলো নির্বাচন কমিশন ঐতিহ্য অনুযায়ী সব দলকে সমান সুযোগ দিতে পারে এবং দিয়ে এসছে, এটা সংবিধানের বাইরে নয়। যেটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন বলছে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে, তাহলে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কি প্রয়োজন? প্রথম প্রয়োজন হচ্ছে রাজনৈতিক ফয়সালা করা, কারণ বড় দুটি রাজনৈতিক দল বা জোটের মধ্যে একটা প্রচন্ড রকমের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে নির্বাচনকালীন সরকারের ব্যবস্থাপনাটা কি হবে, সেটা কি নির্বাচনকালীন সহায়ক সরকার হবে না বর্তমান সরকারেরই ধারাবাহিকতা থাকবে, এটা নিয়েই তো দ্বন্দ্ব। এখন নির্বাচন কমিশন যদি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় তাহলে সকল দলকে অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনও করতে চায় তারা, এবং সকল দলকে নিয়ে আসতে হলে সকল দলের মধ্যে যেই সব বিষয়ে মতানৈক্য রয়েছে সেই মতানৈক্যগুলো দূর করতে হবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যে সংবিধানের অধীনে বা আরপিওর অধীনে যে কাজগুলো করে এর মধ্যে তার কোনো সুযোগ নেই সেগুলো করার, তাই তো? কিন্তু আমি মনে করি নির্বাচন কমিশন যদি মনে করে তার সুপারিশ করার ক্ষমতা রয়েছে, সেই সুপারিশ সরকার গ্রাহ্য করতে পারে, অগ্রাহ্যও করতে পারে। নির্বাচন কমিশন সুপারিশ করতে পারে, সেই রেসিডুয়াল পাওয়ার নির্বাচন কমিশনের আছে। কিন্তু এইসব সুপারিশ করার জন্য যেই ধরনের একটা দৃঢ় সামর্থ্যের নির্বাচন কমিশন বা আমি বলবো যে একটা দৃঢ় ব্যক্তিত্বের প্রধান নির্বাচন কমিশনের, যেটা ভারতের প্রধান নির্বাচন কমিশন ছিলেন সেশন, এবং তিনি বললে রাজনৈতিক দলগুলো তার কথা শুনতো। আমাদের দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সেই ব্যক্তিত্ব নাই এবং তারা রাজনৈতিক দল বা সরকারকে সে ধরনের কথা বলতে পারে না। সেই জন্যই ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যদি মনে করেন যে হ্যাঁ সংবিধানের বাইরে যাওয়া যাবে না তাহলে সংবিধান সংশোধন করুন, কারণ বাংলাদেশে ইতিপূর্বে সংবিধান সংশোধন করে নির্বাচন হয়েছে, এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন বিষয় নয়। যখন কেয়ারটেকার ব্যবস্থার কথা বলা হয়েছে তখন কেয়ারটেকার ব্যবস্থা সংবিধানে ছিল না, সেটা সংশোধন করে অন্তর্ভুক্ত করা হয়েছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে। এর আগে মার্শাল ল পিরিয়ডে এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আন্ডারে 1970 সালে নির্বাচন হয়েছে, তখন তো সংবিধানও ছিল না। আমার কথা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, জনমতের সঠিক প্রতিফলনের জন্য, গণভোটের সঠিক রায়ের জন্য সেখানে যদি প্রয়োজনীয় সংবিধান সংশোধন করতে হয়, কারণ আমরা এই কথায় বিশ্বাস করি যে মানুষের জন্য সংবিধান নয়, সংবিধানের জন্য মানুষ, এই কথা আমরা আগেও বলি। কিন্তু এটাও বাস্তবতা, সরকারে যারা থাকেন তারা সবসময় বলেন যে সংবিধান অনুযায়ী যা হয় সংবিধান অনুযায়ী হবে। এখন সংবিধান অনুযায়ী করতে গেলে যে নির্বাচন হবে সেটা তো 2014তেও সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, কিন্তু সংবিধানের অনেক অনুচ্ছেদের লঙ্ঘনও হয়েছে। যেমন 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে, যেখানে প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা আছে। অন্য দলের প্রার্থী না থাকলে এটা আরো বেশি হতে পারে। না বেশি, যেমন মানে বিনা প্রতিদ্বন্দ্বিতাই বলছেন। ডক্টর কামাল হোসেন যে এর আগে একটা প্রশ্ন তুলেছিলেন যে এত কিভাবে হলো, তিনি যখন তিনিও তো একবার সংসদ সদস্য হয়েছিলেন, না তখনও তো হয়েছে একবার দুবার, কিন্তু মানে প্রতিবারই 3-4 মানে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হন। সংখ্যাটি অনেক বড় হয়েছে, সংখ্যাটা বড় হয়েছে বলে সবার চোখে পড়ে, স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি প্রার্থী না থাকে তাহলে তো আরো বেশি হওয়ার আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে। যাই বলো আজাদ ভাই, প্রার্থী হাসপাতালে শুয়ে আছে, প্রার্থী এলাকায় মনোনয়নপত্র জমা দেয়, সেরকম প্রার্থী নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি না থাকে তাহলে তো আপনি বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হবেন না। কিন্তু 153 জন নির্বাচিত হওয়াটা এটা একটা, মানে আমি বলবো একটা নজিরবিহীন এবং গণতন্ত্রের ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায়। কলঙ্ক না, এটা দৃষ্টান্ত হয়ে গেছে। গভর্নমেন্ট তার মেজরিটি পেয়ে গেছে বিনা ভোটেই, এটা তো চিন্তাই করা যায়। যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে, এবং সেই সরকারটি কিন্তু তার দক্ষতা দিয়ে এই আলোচনা ভুলিয়ে দেওয়ার অলরেডি দক্ষতা দিয়ে ভুলিয়েছে এবং মিথ্যা কথা। তাহলে যে কথাটি বলেছিল যে এটি হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন, এই কথাটাও তো বলেছিল। সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন এটা আমরা সেরে ফেলি, তারপরে আমরা
প্রকৃত। এখন কিন্তু কথা হচ্ছে যে সাংবিধানিক বাধ্যবাধকতার তখন নির্বাচন তো যদি আপনার আমরা বলে থাকি, প্রধানমন্ত্রীর কাছে ছিলেন, কাছাকাছি ছিল। আসলে এই কথাটি বলা হয়, আবার অনেকে বলেন যে না আসলে কখনো উনি স্পেসিফিক এভাবে কথা বলেন। আসলে আপনি দেখেন, আমরাও যে কথাটি বলি অনেক সময় তো রাজনীতির কারণে আমরা কথাগুলো বলি, গণমাধ্যমের লোক অন্তত আমরা তা বলি না, বলার চেষ্টাও করি না। কি কথাটা বলেছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই তো নির্বাচন। আরেকটা সরকার ছিলেন, সেই সরকারের মেয়াদ শেষ হচ্ছে, তো সেই সরকারের মেয়াদ শেষ হলে আরেকটি নির্বাচন তো হবে। সেই নির্বাচনটি তো সাংবিধানিক ধারাবাহিকতাকে বজায় রাখার জন্যই তো নির্বাচন। তো এর অর্থ কেউ যদি ভাবেন যে ওই নির্বাচনটা দেওয়া হলো, পরে আবার আরেকটা নির্বাচন দেওয়া হবে, হ্যাঁ, যদি পরিবেশ এমন হতো যে না, নির্বাচনটা যেই মাপের যেই পর্যায়ের সুষ্ঠু সুন্দর এবং সর্বাঙ্গীন মানে সকলের অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত ছিল, সেটি হয় নাই। আমরা নির্বাচনটি সেই পরিবেশ যেটি আপনি সূচনা বক্তব্যে বলেছেন, সেই পরিবেশ কি ছিল যে না আবার আরেকটি নির্বাচন দেওয়ার দরকার? না, ছিল না। সুতরাং চমৎকারভাবে দক্ষতার সাথে দায়িত্বের সাথে এই সরকার তো তার মেয়াদ শেষ করতে যাচ্ছে। আপনি বলতে চাইছেন যে তখন প্রধানমন্ত্রী এটি বললেও সময়কালটা উল্লেখ করেন না? আমি সময়কালের কথা বলছি না, আমি বলছি যে কথা বললে অত্যন্ত সঙ্গতভাবেই বলেছেন। আগে যে সরকারটি ছিল 2008-এর 29শে ডিসেম্বর যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনের মেয়াদ শেষ হলে যে নির্বাচনটি হবে সেটি সাংবিধানিকভাবেই তো নির্বাচন হবে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই তো নির্বাচন হবে। যদি সেদিন নির্বাচনটি না হতো তাহলে কি সাংবিধানিক ধারাবাহিকতা থাকতো না। তো তাহলে এই কথাটার অর্থ এই না যে ওই নির্বাচনটি করার পরে আরেকটি নির্বাচন হবে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যখন বারবার বিভিন্ন সময় বিদেশ সফর করে এসে তিনি সাংবাদিক সম্মেলন করেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আগামীতে কোনো নির্বাচন হবে, বলে যে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সমাজে যে কোনো সময় তো নির্বাচন হতেই পারে। কারণ পরিবেশ যদি এমন হয় যে ওই সরকার মধ্যবর্তী নির্বাচন দেওয়ার প্রয়োজনীয়তা দেশে অনুভব করা হয়েছে, দেশের মানুষ ফিল করছেন, রাজনৈতিক দলগুলো অনুভব করলেই তো হবে না, তার পরিবেশ এবং বাস্তবতা থাকতে হবে। তাহলে সেই কথা তিনি পরবর্তী সময়ে বলেছেন, যে কোনো সময়। যেমন আরেকটি কথা, গতকাল আমি একটি টেলিভিশনে দেখলাম, নাম বলবো না, বলছেন যে কোনো মুহূর্তে, এটি হচ্ছে 12টা 12:30টার দিকে, যে কোনো মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল। এর অর্থ যে কোনো মুহূর্তে একজন গণমাধ্যমের লোক হিসেবে বা আমরা মোটামুটি বয়স হয়েছে অনেক, এর অর্থ কিন্তু দাঁড়ায় এই যে সেটি 5টায় হতে পারে, 6টায় হতে পারে, 7টায় হতে পারে, যে কোনো মুহূর্তে। এটি কিন্তু পরে দেখা গেল তারাও কিন্তু মানে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যে কোনো মুহূর্তে রদবদল চলতেই থাকে। এটা কখন হয়? যে কোনো মুহূর্তে রদবদল মানে ওই কয়েক ঘন্টার মধ্যেই তো। কিন্তু বিষয়টি তো তা না। যে কথাটি বলা হয়, যেটি হয়তো ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে কোনো সময় তো রদবদল হতেই পারে, এবং পাশাপাশি সাথে বলেছেন যেটি মাননীয় প্রধানমন্ত্রী এখতিয়ার। ওই কথাটা বাদ দিয়ে যদি কেউ এখন কোনো সাংবাদিক, এখন আমরা গণমাধ্যমের লোকজন সাংবাদিকরা ভালো কাজ করতেছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, ফাঁকে ফাঁকে আমরা কিছু কাজ অবশ্যই। কারণ আপনি যে কথাটা মানে গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া যেই সংবাদটা দেয় সারা দেশে সারা বিশ্বেই তো ছড়ায়, তো যে কোনো মুহূর্তে রদবদল তো হলো না, দায়িত্বশীলতার জায়গা। আর ওবায়দুল কাদের সাহেবকেও দায়ী করা যাবে না। উনি বলেছেন যে কোনো সময় তো হতে পারে, যে কোনো মুহূর্তের কথা তো উনি বলেননি, যে কোনো সময় সাথে কিন্তু বলেছেন যেটি মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার। এই কথাটা যদি সাথে দেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে মানে 12টার সময় বললে 5টার মধ্যে একটা রদবদল হবে এটি বোঝায় না, কিন্তু আমরা সেই কাজগুলো করে ফেলি। আপনি বলতে চাইছিলেন তার? আমি বলছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যেটি সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন, এই নির্বাচন হয়ে যাক, তারপরে আমরা আলোচনার মাধ্যমে সুরাহা করে এটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে। এখন কথাটি আচ্ছা যাই হোক, আমি কথাটি প্রধানমন্ত্রী যে বলেছেন যে এটি সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন, যে নির্বাচনটি হয়ে যাক তারপরে আমরা সংকট উত্তরণের চেষ্টা করব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন 2014-তে প্রশ্নটা উঠল, কিন্তু 2007 সালের 22শে জানুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা ছিল, যে নির্বাচনটি হলো না সামরিক বাহিনীর কতিপয় উচ্চবিলাসী কর্মকর্তার হস্তক্ষেপ এবং ইমার্জেন্সি জারির মধ্য দিয়ে, সেই নির্বাচন না হওয়াতে সাংবিধানিক ধারাবাহিকতা তো ক্ষুণ্ণ হয়েছে। দেশে মার্শাল ল আসেনি, কিন্তু জরুরি অবস্থা এসেছে। জরুরি অবস্থার কারণে যে একটা নির্বাচন স্থগিত হয়েছে, এবং এই জরুরি অবস্থার মধ্য দিয়ে যারা তখন এই
ক্ষমতায় গেছে তাদেরকে শেখ হাসিনা কিন্তু তার আন্দোলনের ফসলের সরকার হিসেবে বলেছে। এবং ওই 22শে জানুয়ারির নির্বাচনের যে সময়সূচি ছিল, মনোনয়নপত্র পেশ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরা কিন্তু মনোনয়নপত্র পেশ করেছিলেন, সেখান থেকে কিন্তু তারা পরে মনোনয়নপত্র তুলে নিয়েছিলেন। এবং এরশাদের প্রার্থিতা হাইকোর্ট থেকে বাতিল হওয়ার কারণে এবং আরও কিছু কারণে এবং ষড়যন্ত্রের কারণেও এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়নি। আমার কথা হচ্ছে যে আজকে যদি আমরা সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলি, তাহলে নিকট অতীতে আমরা কি করেছি সেটাও তো একটা বিচার্য বিষয় হতে পারে। সেদিন কেন আমরা বলিনি যে এই নির্বাচন না হলে সাংবিধানিক ধারাবাহিকতা থাকবে না? তখন আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচনের সম্ভব হবে না এই নির্বাচন কমিশনের মাধ্যমে বা এই নির্বাচনী ব্যবস্থাপনায়, সেই হেতু আমরা মনোনয়নপত্র তুলে নিলাম। তখন কিন্তু এই আলোচনাগুলো এইভাবেই হয়েছে। কিন্তু আজকে একই আলোচনা একই প্রেক্ষাপটে আসছে, সেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধানের মধ্য থেকেই যেতে হবে এই কথা যখন বলা হচ্ছে এবং এই নির্বাচন না করলে সাংবিধানিক ধারাবাহিকতা থাকবে না, কিন্তু যারা সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষুণ্ণের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে এই সরকার আমার আন্দোলনের ফসল, সেই উক্তিকে যদি আজকে সামনে আনেন তাহলে এটা একটা স্ববিরোধিতা হয়ে যায়। আমার প্রশ্নটা হচ্ছে সেটাই, আর কিছুই না। আমরা এখন কি আমরা তাহলে আরেকটি আমি আপনার মাধ্যমে আরেকটি মানে সামরিক বাহিনীর সমর্থন পোস্ট তত্ত্বাবধায়ক সরকার? না, আমরা চাইছি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সহায়ক সরকার যেই থাকবে, এটি সংবিধানের মধ্য থেকে যদি সরকার করে দেয় সবচেয়ে ভালো। আর আমার সংবিধানের সংশোধন যারা চায় তারা তো সামরিক শাসন চাই। সংবিধানের সংশোধন আমার কথা হচ্ছে নির্বাচনের ব্যবস্থাপনাকে সুষ্ঠু করার জন্য। আমি যেটা বুঝার চেষ্টা করতেছি বা জানার যে আমরা যেই সামনে নির্বাচনটা প্রায় 1.5 বছরও বাকি আছে, নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের যেই বক্তব্যই যার থাক, পরবর্তী পর্যায়ে তো আমরা সন্তোষ প্রকাশ করলাম এবং আমরা সবাই যদি চেষ্টা করি এই নির্বাচন কমিশন আরো বেশি শক্তিশালী করা যাবে যতটা শক্তি আছে। কিন্তু আশঙ্কা কেন আমরা করতেছি আগামী নির্বাচনটায় যদি আমাদের মনের মধ্যে কোনো রকম দুরভিসন্ধি না থাকে বা মানে অন্য কোনো চক্রান্ত ষড়যন্ত্র কারণ না থাকে, তাহলে আমরা সেই নির্বাচনটাকে কেন মনে করতেছি যে নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকার করতে হবে, নাহলে সুন্দর হবে না। সকলেই মিলে নির্বাচন করলে সেই নির্বাচনটা নিঃসন্দেহে একটি ভালো সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। আশঙ্কাটা কেন? আশঙ্কা তাহলে ওই 14 নির্বাচন সেটা তো চলে গেছে, সেই সরকার তো সাফল্যজনকভাবে চালাচ্ছে, কিন্তু খুব রেখে গেছে এই জায়গায় কোনো কিছু রাখে নাই, কোনো কিচ্ছু নয়, চমৎকার নির্বাচন হয়েছে। যদি পাশাপাশি হয় তাহলে কিন্তু ওই কথাগুলো আসবে যে 3.5 মাস এবং 3 মাস 6.5 মাসে যে জ্বালাও পোড়াওটা হয়েছে, সেই জায়গা থেকে যারা জ্বালাও পোড়াও করেছেন তারা সংশোধন হয়েছেন কিনা, সংশোধিত চিন্তাভাবনা আছে কিনা, নাকি আবারও সেই ধরনের চিন্তাভাবনা আছে। সেই জন্য এই আলোচনাটা আমার মনে হয় যে আপনি যেটা এই আলোচনাটার সঙ্গে এই আলোচনাটা সমার্থক নয়, এই দেশে তাহলে তো লগি বৈঠার কথা হবে। আমি সেটার মধ্যে যেতে চাচ্ছি না, আমি সেই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনে সংবিধান সংশোধন করা যেতে পারে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের মামলার রায় হওয়ার, শর্ট জাজমেন্ট হওয়ার কয়দিনের মধ্যে যেখানে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো না, সেখানে তড়িঘড়ি করে সংসদে এই বিল পাস করা। 11 মাস সময় নিচ্ছে। 11 মাসের মধ্যে যদি বিচারপতিরা রায় লিখতে না পারেন, এখন সংসদ তো সেটার জন্য অপেক্ষা করা উচিত ছিল। এবং সংসদীয় কমিটিরও সুপারিশ কিন্তু আমরা প্রসিডিংস দেখলে দেখি সকলেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার আলোচনাটা আমরা করব, কিন্তু একটা সেই কারণে কিন্তু এবং শেষে হয় নাই। আমরা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে ঠিক কি বলতে চেয়েছেন সেটি শুনে এসে আমার ধারণা আলোচনাটা করলে সেটি আরো বেশি সংগত হবে। কিন্তু তার আগে একটা বিরতি নিচ্ছি। দর্শক, আশা করি আপনাদের সাথেই পাচ্ছি। তারপর সংলাপে আমরা সাময়িক রাজনৈতিক নানা প্রসঙ্গ নিয়ে কথা বলছি। আমাদের দুজন আলোচকের সাথে আবারও পরিচয় করে দিই। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ, অসংখ্য ধন্যবাদ। যে আলোচনাটা করছিলেন আপনারা দুজন,
মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তেমনটি বলেছেন। আসলে ঠিক কি বলেছেন সে আলোচনাটি, সে কথাটি শুনে এসে বোধহয় আমাদের জমবে ভালো। সংকটটা সম্পূর্ণ রাজনৈতিক সংকট, তাকে রাজনৈতিকভাবেই দেখতে হবে এবং এই সংকটের সমাধান করার জন্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় সংবিধানের সংশোধন করতে হবে, যাতে করে জাতি সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু নির্বাচন পায়। আবুল কালাম আজাদ, সুষ্ঠু নির্বাচন হওয়ার লক্ষ্যে সংবিধান সংশোধনের না, আমি আবারও বলছি যে সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচন, অংশগ্রহণ নির্বাচন, এটা প্রত্যেকেই চায়। তো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই কথা, এই স্লোগানটা তারই ছিল যখন তিনি বিরোধী দলে ছিলেন, এবং এখনও কিন্তু আপনি যদি তার বিভিন্ন বক্তৃতা ভাষণগুলো খেয়াল করেন এবং অন্যান্যদেরও কথা, এবং সব দলেরই অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, সুন্দর নির্বাচন, এটি তো সবাই চায়। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান সংশোধন করতে হবে তা তো না। যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্পর্কে আমার কোনো সন্দেহ না থাকে, তাহলে কেন আমি এই যে অজানা আশঙ্কা কিন্তু মানুষকে ব্যতিব্যস্ত করে ফেলে, শঙ্কিত করে ফেলে, এই অজানা আশঙ্কার দিকে যাওয়ার তো দরকার নেই। আপনি সুন্দর সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন যদি সরকার বা সরকার প্রধান না চাইতেন বা অন্যরা না চাইতেন, শুধু একটি দল যদি বলে যে না আমরা এটা চাই, এটা না, সকলেরই তো জাতির প্রত্যাশা। আপনারা আমার গণমাধ্যমের লোকজন প্রত্যেকেই কিন্তু আমরা চাই দেশে একটি সুন্দর সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। কেন হবে? যে কথাটি প্রায়ই শোনা যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো অনেকে পাশ করেছেন, তার কারণ হচ্ছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি থাকেন, আপনি আমি যদি মাঠে থাকি, একাধিক প্রার্থী থাকে, সেখানে পোলিং এজেন্ট থাকবে, ভোটের যে চিত্রগুলো, আর গণমাধ্যম এত বেশি স্বাধীন, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া যতগুলো আমার দেশে, বাইরের কথা বাদই দেন, নির্বাচনের সময় বিদেশি গণমাধ্যমের লোকজন আসবে, তার কারো সাধ্য নেই এই এত চোখ করে আপনি গণমাধ্যমকে উপেক্ষা করে আজকে সোশ্যাল মিডিয়ার যে অবস্থা, সেখানে আপনি নির্বাচনে কারচুপি করা, নির্বাচন একচেটিয়া করা, নির্বাচন কমিশনার কেন, কারো সাধ্য নেই, সরকারের পক্ষে সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। এই একটি জায়গায় যদি কোনো প্রার্থী না থাকে, আমি একা প্রার্থী, তখন যেমন খুশি তেমন হতেই পারে। সেই জায়গাটা না করে আমরা সবাই যদি মনে করি যে আমরা নির্বাচনটি সুষ্ঠু সুন্দর করব, দেশের ভবিষ্যতের জন্য, দেশের জন্য, এই গণতান্ত্রিক পরিবেশকে আরও সুন্দর, আরও সুপ্রতিষ্ঠিত করার জন্য, তাহলে কিন্তু আমাদের সবারই আন্তরিক হতে হবে। আমি আবারও যেই জায়গাটায় যে কোনো রকম মনের মধ্যে যদি ঘোর প্যাঁচ থাকে, চক্রান্ত ষড়যন্ত্রের কোনো চিন্তাভাবনা থাকে, পরিকল্পনা থাকে, আর সেই পেছনে রেখে, মনের মধ্যে রেখে এই বাহ্যিক কথাবার্তাগুলো যদি বলি, তাহলে এখানে একটা প্রশ্ন আমি করতে চাই আপনাকে। আপনি যেভাবে বলছেন যে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবাই চায়, এবং যদি আন্তরিকতা থাকে এবং অন্যরা এর মধ্যে দুর্বিসন্ধি যাতে না আসে সেটি চাইছেন। একটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আরো যে সমমনা রাজনৈতিক দল রয়েছে, তারা যখন বাইরে প্রকাশ্য সমাবেশ করতে পারে না, তখন তার সাথে এই সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন কতখানি প্রাসঙ্গিক হয়ে ওঠে? অথবা আপনি নিজেই বলছিলেন আর 1.5 বছর পরে সম্ভবত আমাদের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাহলে এই যে প্রধান বিরোধী দল, যেটা আমরা বলতেই পারি যে রাজপথের বিরোধী দল বিএনপি, তারা যেটি বলতে চাইছে বারবারই যে তারা সমাবেশ করতে পারছে না, কেন পারে না, এটি যখন আপনারা এটি যুক্তি দিচ্ছেন, নিশ্চয়ই আপনাদের যুক্তি আছে, তাহলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে আসলে ঠিক কি বোঝায়? আমি তো দেখছি না, আমি তো খবরের কাগজ খুললে দেখি প্রায় তারা সভাগুলো করতেছেন। ফখরুল ইসলাম সাহেব প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন বাদেই দিলাম, এছাড়াও তো তিনি বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতেছেন, সভা মিছিল করতেছেন। ফখরুল ইসলাম সাহেব কোথায় রাঙামাটিতে ত্রাণ দিতে যেতে গিয়ে কথাটা আপনি আজাদ ভাই এই কথা বলে আমি আপনার কাছে একটু ফেয়ারনেস চাইবো। আমরা কোথাও কোনো সভা সমাবেশ করতে পারি না, প্রেস কনফারেন্স করা বা একটি দলীয় মিটিং করা, একটি কোনো প্রেস ক্লাব বা ইয়েতে, এটা কিন্তু রাজনৈতিক দলের প্রশ্নটি আমি করেছিলাম না, আমি কেন সভা সমাবেশ করতে পারেন না, কেন দেয় না, কেন না, পুলিশি বাধার কারণে হয় না।
পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। সেটাই যে আন্তরিকতার কথা আপনি বলছেন বলেই জানতে চাইলাম যে নিঃসন্দেহে সমাবেশ করা তো গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটা না দেওয়ার তো কোনো কারণ নেই। এবং সেখানে যে সংবিধানেও বলা আছে যে আমি সমাবেশ করতে পারবো, সভা করতে পারবো, মিছিল করতে পারবো, কিন্তু যদি সেখানে মানে অস্ত্র বহন করা না থাকে, অস্ত্র এগুলো নিরাপত্তাজনিত কোনো হুমকি না হয়, তাহলে না দেওয়ার কোনো কারণ নেই। এবং কেন দেবে না সেই জায়গায় তো অবশ্যই কথা বলা যায়। হ্যাঁ, শওকত মাহমুদ আপনি বলছিলেন। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলেছেন সংবিধান সংশোধনের কথা, আমার মনে হয় যে বিএনপি যখন নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনা দেবে তার মধ্যে নিশ্চয়ই অনেকগুলো বিষয় থাকবে। তবে আমি এই মুহূর্তে যেটা মনে করি, যেটা আপনারা একটু আলোচনা করছিলেন, যে নির্বাচনকালে একটা সরকার থাকে, যারা আগের সরকারই ছিল সেই সরকারই একটি রুটিন কাজ করার জন্য সরকার থাকে, কিন্তু কোনো গণতান্ত্রিক দেশে আপনার নির্বাচনকালে সংসদ জীবন্ত থাকে না। ব্রিটিশ পার্লামেন্ট ডিসলভ হয় কুইনের ঘোষণায়, যখন নির্বাচনের ঘোষণা দেন তখন পার্লামেন্ট ডিসলভ হয়ে যায় এবং প্রধানমন্ত্রী আবার তাকে দায়িত্ব দেওয়া হয়, তিনি কাজ চালিয়ে যাওয়ার জন্য তাকে বলা হয়। এটা সকল গণতন্ত্রে। কিন্তু আমাদের এই পঞ্চদশ সংশোধনীর মধ্যে বলা হয়েছে জাতীয় সংসদ তখন বহাল থাকবে। তা আপনি এক সংসদ বহাল আছে, বহাল রেখে আপনি আরেকটা নির্বাচন করছেন, এটা কিভাবে হয়? আমার মতে সংবিধান সংশোধনের অনেকগুলো জায়গা রয়ে গেছে। কারণ যারা এমপি হিসেবে আবার এমপি ইলেকশন করবেন, তারা যেই সুযোগ সুবিধা পাবেন, তাদের সঙ্গে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না অন্য যারা অন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। কারণ এমপিরা পুলিশ পান, এমপিরা পতাকা পাচ্ছেন। আমার কথা হচ্ছে যে সংসদ জীবন্ত সেই সময়টিতে আসলে ঠিক পাবেন কিনা, সংসদ ডিসলভ করা ছাড়া তো আপনি কোনো নির্বাচনই করতে পারেন না, তাই না? সেই সময়টিতে না, এটা তো বাংলাদেশে হয়নি। অতীতে তো কখনোই ছিল না। অতীতে সকল নির্বাচন হয়েছে সংসদকে বিলুপ্ত করে। হ্যাঁ, তাই আমরা এখন কিভাবে বলছি যে আগে এমপিরা এটা তো পায় নাই? না, আমরা নতুন সংস্কৃতির মধ্যে যাব। আমরা যে পুরনো সংস্কৃতির যেটা ছিল এটা খারাপ। তত্ত্বাবধায়ক সরকারের 3 মেয়াদ ডিসলভ, পার্লামেন্ট ডিসলভ করে ইলেকশন করতে হয়। সেই জায়গায় আমরা বলছি পার্লামেন্ট ডিসলভ। আমি যেটা মনে করি পার্লামেন্ট ডিসলভ, এবং যেহেতু আগের নির্বাচনে আমরা দেখেছি যে এই মানে যে সরকার ছিল সেই সরকারই নির্বাচনকালীন সরকার হিসাবে থেকে যাওয়ায় নির্বাচনে একটা বড় ধরনের একটা কারচুপি, অনিয়ম এবং একতরফাভাবে ভোট হয়ে গেছে। প্রশাসন তার অধীনে থেকে নির্বাচন করেছে। এই অভিজ্ঞতা তো এক নদীতে পানি মানে দুবার পা দেওয়া যায় না। তা আপনি একবার দেখলেন 2014-তে যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হাসপাতালে বন্দী অবস্থায় থাকেন, আর তারপরে ভোট নাই। কথা হচ্ছে যে শেখ হাসিনার, আজাদ ভাই একটা কথা বলেছে, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কথা বিএনপির কোন নেতাও নাকি বলেছেন। আমি স্পষ্টভাবে বলছি যে বিএনপির কোন নেতা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কথা বলেন নাই। কোন নেতা, হয়তো একজন বুদ্ধিজীবী বলেছেন, কিন্তু বিএনপির সদস্য নন। হ্যাঁ, যেটা হয়েছে যে আমরা নির্বাচনে যাব এই কথাটি বলেছি, কিন্তু নির্বাচনে যাওয়ার আগে যদি আমরা দেখি যে নির্বাচনকালীন সহায়ক সরকার হয়নি, তাহলে তো নির্বাচন করার প্রশ্ন ওঠে না। তখন তো খালি আমরা নির্বাচনে যাওয়া কেন, ভোটাররাও কিন্তু সেই নির্বাচনে যাবে না, এই কথাও বলা হয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কথা বিএনপির কোনো নেতা বলেনি, এটা অন্য কেউ বলতে পারে, কিন্তু আমরা বলি। আমরা মনে করি যে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে, প্রধানমন্ত্রী রেখে নির্বাচন করা অর্থ হচ্ছে যে আরেকটি 2014-র মতো একটি নির্বাচন হওয়া। সেই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চাই। আর সরকার যেহেতু মনে করছে তারা অনেক জনপ্রিয়, তারা আবার ক্ষমতায় যাবে, এই আত্মবিশ্বাসটি কেন নেই যে একটি নির্বাচনকালীন যদি একটা অন্তর্বর্তী সরকার থাকে তাহলে তারা আবার ভোটে আসতে পারবে না? এই কথাটি কেন তাদের মধ্যে আশঙ্কা? শওকত মাহমুদ, একটি প্রশ্ন আপনাকে করতে ইচ্ছে করছে যে যেভাবে আপনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন আসলে আপনারা সেভাবে যাবেন না, তাই তো? তাহলে যদি তার অধীনে নির্বাচনটি হয় তাহলে কি আমরা আবার 2014-র একটি প্রেক্ষাপট দেখতে যাচ্ছি? তো আমরা এবার আশাবাদী 2014-তে যেভাবে নির্বাচন হয়েছে সেই একতরফা নির্বাচন এবার তিনি করতে পারবেন না, এবং তিনি প্রধানমন্ত্রী হিসাবে থাকতেও পারবেন না। এটা আমাদের দৃঢ় আত্মবিশ্বাস। এখন নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব আমরা দিচ্ছি। সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে তারা সেই প্রস্তাব নিয়ে আলোচনা করবে, আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে। কিন্তু কেউ যদি মনে করে 2014-তে শেখ হাসিনা যেভাবে নির্বাচন করেছেন আবার তিনি নির্বাচন করতে পারবেন,
আমরা স্পষ্ট বলেছি সেই নির্বাচন আমরা মানি না, আমরা হতেও দেব না। এই কথাটি আমাদের নেতৃবৃন্দ আগে বলেছে যে সেই নির্বাচন হতেও দেওয়া হবে না। এর অর্থ হচ্ছে যে একটি দেশ একটি আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনের দিকে এগোবে, এটাই পরিষ্কার। কিন্তু যে কথাটি আপনি বলছেন, এই আন্দোলনের সক্ষমতা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আওয়ামী লীগের তরফ থেকে বলে, আপনাদের নেতা কর্মীদের সক্ষমতা নিয়ে আমি অস্বীকার করি না, এই সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু একই সঙ্গে এইরকম ফ্যাসিবাদের যে মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছে সেটা নিয়েও তো কথা বলা উচিত। কিন্তু পেট্রোল সন্ত্রাসের কথা তো উঠেছে, আজকে কতগুলো মামলা হচ্ছে, কত মিথ্যা মামলায় কত কর্মী জেল খাটছে, সেটা তো দেখতে হবে। আজকে 57 ধারা নিয়ে কথা বলছে, 57 ধারা তো একটা মানে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন। 57 ধারা রেখে কি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হতে পারে, যেখানে সাংবাদিকরা যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে? প্রত্যেকটি জায়গায় এরকম করে অনেক কিছু রয়ে গেছে, যেটা একটা সুষ্ঠু নির্বাচন বা জনপ্রতিনিধিদের নির্বাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। আমি কোনো স্ট্যাটাসও দিতে পারবো না, আমি লাইকও দিতে পারবো না, শেয়ারও দিতে পারবো না। গত 2 মাসে 21টা মামলা হয়েছে 57 ধারায়, এর মধ্যে 19 জন রিপোর্টারের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা আসামি। 3 জন মামলা খেয়েছেন রিপোর্টের কারণে, আর বাকিরা সবাই শেয়ার এবং লাইকের কারণে। আজমল হক মামলা খেয়েছেন শেয়ার ও লাইকের কারণে। তা আপনি প্রত্যেক মুহূর্তে যেখানে সাংবাদিকদের মানে গ্রেপ্তারের বিধান আগে আপনি ফৌজদারি দণ্ডবিধিতে নেই, সমন জারির বিধান আছে, সেখানে আপনি সরাসরি গ্রেপ্তার করে এবং জামিন অযোগ্য। আপনাকে হাইকোর্টে একবার গ্রেপ্তার হয়ে গেলে হাইকোর্ট থেকে যদি জামিন দেয় 4-5 মাস লিখে যাবে। নির্বাচনে যাব এরকম কালাকানুন রেখে এবং এই সরকার রেখেই দেবে, বলবে যে বাতিল করব করতে করতে দেখা যাবে ওই নির্বাচন পর্যন্ত চলে যাবে। আমার প্রশ্নটি নিয়ে আপনি যদি উত্তর দিতেন যে আবার কিন্তু সেই মুখোমুখি একটি জায়গায় চলে যাচ্ছে, যেভাবে শওকত মাহমুদ বলছিলেন যে হ্যাঁ শেষ পর্যন্ত তারা এই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবেন না এবং আন্দোলনে যাবেন। আচ্ছা, আমি আপনাকে যে কথাটি বলেছিলাম, শওকত মাহমুদ সাহেব একটু বলছিলেন যে ওইটা ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন যে প্রসঙ্গ না, প্রাসঙ্গিক ওই বোমা মারা আর মানুষ পুড়িয়ে মারা। এখন তো বোঝা গেল যে যখন আমি বলছিলাম, শওকত মাহমুদ সাহেব বলছেন আদালত ওইটা তো ভিন্ন প্রসঙ্গ আসলে না। ওই মনের মধ্যে আবারও আছে নির্বাচন বর্জন করা। নির্বাচন বর্জন করলে আবার কি হবে, আবার এই বোমা পেট্রোল বানালে যদি নির্বাচন বর্জন করলে পরে কি হবে, কি করবে, এবং সরকার থাকবে বা যারা করবেন নির্বাচন পেট্রোল বোমা মারবেন, মানুষ পুড়িয়ে মারবেন, সরকার আগের বার যেমন নাকানি খেয়েছেন, মোকাবেলা করতে পেরেছেন, এতদিন ধরে আবার থাকলেন না, এটি সরকারের ব্যাপার। এটি আপনার আমার গণমাধ্যমের তারও না, তার তো আবার 2টি সত্তা আছে, একটি দলের ভাইস চেয়ারম্যান, ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, আরেকটা হচ্ছে আমাদেরই সহকর্মী সাংবাদিক। সুতরাং তার আমি আবারও আরেকদিন অন্য একটি চ্যানেলে বলেছিলাম যে তার জন্য সুবিধা আছে, আমার জন্য অসুবিধা। আমি গণমাধ্যমের লোক হিসেবে, ক্ষুদ্র মানুষ হিসেবে একটি দিকে কথা বলি, তার পরিপূর্ণ স্বাধীনতা আছে গণমাধ্যমের লোক হিসেবে, গণমাধ্যমের মানুষ হিসেবে কথা বলা। আবার যদি দেখেন যে এইদিকে অসুবিধা হলেও তিনি এই যে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে তো কথা বলতেই পারেন, ঠিকই আছে, কথা যেভাবেই বলেন মানুষ হিসেবে তাকে সুস্থ সুন্দর কথা বলবেন, সুস্থ কথা বলবেন, হ্যাঁ সবারই আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমিও মনে করি, আমি যে কথাটি বলেছিলাম আপনাকে যে ওই আশঙ্কা যদি আবারও থাকে, ওই চিন্তা যদি আবারও থাকে যে নির্বাচন করব না, আমরা অংশগ্রহণ করব না, তাহলে 153 না 253 হতে পারে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, এবং নাও হতে পারে। কারণ আপনি যদি প্রার্থী না থাকে, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি হুমকি ধামকির মধ্যে আমরা, আমি এখন হুমকি কেউ দিলে 1.5 বছর আছে আর কি, আমরা যত কাছাকাছি যাব আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই, সরকারও চায়। সরকার কি চায় সরকার ভালো বলতে পারবে। গণমাধ্যমের লোক হিসেবে আমরা যেটি মনে করি যে আমরা চাই একটি শান্তিপূর্ণ, এবং দেশের মানুষও তাই চান, শান্তিপূর্ণ সহ অবস্থান, সুন্দর একটি পরিবেশ, এবং সেই পরিবেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে এবং সুন্দর নির্বাচন হবে, সকলের অংশগ্রহণমূলক আনন্দ উৎসবের মাধ্যমে, উৎসবের মধ্য দিয়ে যে নির্বাচন, তার মধ্যে দিয়ে যারা ক্ষমতায় আসবেন, যেই দলেই আসুক, সব দল অংশ বিশেষ আসতে পারে, একদল ক্ষমতায় আসতে পারে, কোয়ালিশন হতে পারে, সেটি যেভাবেই হোক, জনগণ যেভাবে চাইবে, যেভাবে ভোট দেবে, যেভাবে জনগণ চাইবেন, 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে। যদি কোনো একক দল ক্ষমতা গ্রহণ মানে করার মতো ক্ষমতা থাকতে পারে, যদি অনেকগুলো দল হয়, তো ভারতে হয়েছে, বিভিন্ন দেশে হয়, একক দল হয়, সেখানে তো কোনো কারো আপত্তি থাকবে না, কেউই না, সাংবাদিক হিসেবেও না, রাজনৈতিক কর্মী নেতা হিসেবেও কারো থাকবে না। কিন্তু আমরা চাই শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন। কিন্তু ওই যে পেছনে যদি ষড়যন্ত্র চক্রান্ত থাকে, নির্বাচন করব না, নির্বাচন করতেও দেব না, এই হুমকি গতবারও দেওয়া হয়েছিল, কিন্তু
নির্বাচন প্রতিহত করব। কিন্তু আবার সেবার হয়তো তারা ব্যর্থ হয়েছেন, এবার তারা সফল হতে পারে, আমি জানি না। তারা আত্মবিশ্বাসী যে তারা এবার সবচেয়ে বড় দিক হচ্ছে যে আমি কোনোভাবেই গদি ছাড়বো না, এটা তো আমাকে গদিতে রাখার জন্য এই কথা কেউ বলে, এই কথা কেউ বলে। আপনারাই বা কেন এত আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এবার? আমরা তাদের আপনি যে কথাটা বলছেন, সকল সাহেব যে কথাটি বলেছেন, সেই কথার জবাব যদি দেই, তাহলে ওই তত্ত্বাবধায়ক সরকার অথবা সহায়ক সরকার, সহায়ক কার যেগুলো আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন, সেই জন্য সহায়ক সরকার। আমাদেরকে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, কথা দিচ্ছি বিরতির পর ফিরে এসে আপনাদেরকে পত্রিকার শিরোনামগুলো জানাবো। বিরতি নিচ্ছি। দর্শক, শেষবারের মতো স্বাগত আমাদের নিউজরুম সংলাপে। দুজন অতিথির সাথে আবারও পরিচয় করিয়ে দিই। আবুল কালাম আজাদ এবং শওকত মাহমুদ, দুজন সিনিয়র সাংবাদিক। যেটি বলেছিলাম, আপনাদেরকে পত্রিকার শিরোনাম জানাবো কাল সকাল, যেগুলো আপনাদের হাতে পৌঁছবে। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে মনোনয়ন নিয়ে পারিবারিক লড়াই, পিতা পুত্র, স্বামী স্ত্রী, ভাই বোন সবাই চান এমপি হতে। গোপন বৈঠক করেছিলেন ট্রাম্প পুতিন, এরকম একটি খবর রয়েছে। আরেকটি খবর রয়েছে, ঝুঁকি কমেনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, পর্যবেক্ষণে আসছে ব্রিটিশ প্রতিনিধি দল, অসন্তোষ 29। আরেকটি কথা রয়েছে, খবর রয়েছে, ঐতিহ্যের ডাকসু এখন অব্যবহৃত ভবন, যেটি নিয়ে আমরা আসলে কথা বলতে পারতাম, আজকে জানি না। কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম, যানজটে ঢাকায় দিনে 32 লাখ কর্মঘণ্টা নষ্ট, মেয়েদের কলেজ নিয়ে মরণ খেলা, একটি বড় রিপোর্ট। মুনাফার লোভে মাছে ভেজাল নয়, বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ডেইলি সান তাদের প্রধান শিরোনাম করেছে, ট্রাফিক জ্যাম ইন ঢাকা ইটস আপ 3.2 মিলিয়ন ওয়ার্কিং আওয়ার্স এ ডে। আমাদের সময় খুব বেশি নাই। আমি আপনার যে আলাপে ছিলেন সেটি যদি আমরা শেষ করি, তাহলে সেই প্রসঙ্গটি আপনি শেষ করেন, যে এই যে নির্বাচনকালীন সরকার বা যেটি বলা হচ্ছে, ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে সংবিধানে সংশোধনের যে বিষয়টি, শেষ বক্তব্য কি হবে আপনার? না, আমার কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে বিরোধী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সংবিধান সংশোধন করা, সরকারি দল যদি মনে করেন সংশোধন করবেন, সেটাও মানে সরকারি দল এবং দুই দল যদি মনে করেন, বড় দল অন্যান্য দল, সেটা ভিন্ন কথা। কিন্তু দরকার নেই তো কোনো। একজন নাগরিক হিসেবে, একজন গণমাধ্যমের লোক বাদ দেন, একজন নাগরিক হিসেবে আমি মনে করি কোনো দরকার নেই। এই কারণে যে যেভাবে নির্বাচন সংবিধানে বলা আছে, আমরা যে কাজটি করতে পারি, নির্বাচন কমিশনকে আরও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কিভাবে শক্তিশালী করা যায়, যথেষ্ট শক্তিশালী আছে, যথেষ্ট নিরপেক্ষ আছে। এই নির্বাচন কমিশন যথেষ্ট নিরপেক্ষ আছে, এত তাড়াতাড়ি বলবার সময় ইতিমধ্যেই নির্বাচন কমিশন এত তাড়াতাড়ি কেন? ইতিমধ্যে এই নির্বাচন কমিশন বেশ কয়েকটি সিটি কর্পোরেশনের নির্বাচন করেছেন, অন্যান্য নির্বাচন করেছেন, একটা সিটি কর্পোরেশন আর পৌরসভার নির্বাচন কয়েকটা করেছেন। তাতে কিন্তু বোঝা যায় মর্নিং শোজ দিতে, যদি তাই হয় তাহলে এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে, এবং সেখানে বিএনপি সিটি কর্পোরেশন কুমিল্লায়, সেখানে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে, সরকারি দলের প্রার্থী ভরাডুবি, এবং অন্যান্য জায়গায়ও দুই দলেরই প্রার্থী জয়ী হয়েছেন। সুতরাং বোঝা যায় যে তারা নিরপেক্ষভাবে তাদের বিরুদ্ধে যেই অভিযোগটি তোলা হয়েছিল সেটি তারা কাটিয়ে উঠেছেন। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, আপনি আশাবাদী এক্ষেত্রে আরও কি কি পরামর্শ দেওয়া যায় তাদেরকে, তারাও তো একটা রোড ম্যাপ দিয়েছে। আউটলেট রিজেক্ট না করে যে কথাটি ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, অন্যরা বলেছেন, যে এই রোড ম্যাপ হচ্ছে সরকারকে ক্ষমতায় নেওয়ার জন্য, বিষয়টি ওইভাবে না, মানে সবকিছু এর প্রশ্নের উত্তর শওকত মাহমুদের কাছে জানতে চাই, যে এই যে ফখরুল ইসলাম আলমগীর এত তাড়াতাড়ি বলছেন কথাটি, যে এই রোডম্যাপটি সরকারি দলকে আবার ক্ষমতা নেওয়ার জন্য, সেটি কি অনেক আর্লি হয়ে গেল কিনা? এই ধরনের যেহেতু রোডম্যাপটা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন দিয়েছে, এবং সেই রোডম্যাপ নিয়ে প্রতিক্রিয়া দেবার অধিকার রাজনৈতিক দলগুলোর রয়েছে, এবং যেখানে আমরা মনে করি যে রোডম্যাপের যে কথাগুলো এবং সরকারের মন্ত্রীবর্গের যে কথাগুলো, তাদের মধ্যে এমন মিল, সেখানে নির্বাচন কমিশন রোডম্যাপের মধ্য দিয়ে এমন কোনো বার্তা জাতির কাছে পৌঁছাতে পারেনি যে জাতি আশ্বস্ত হতে পারবে যে এই নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে তাদের সক্ষমতা রয়েছে। সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতি ঠিক কি প্রত্যাশা করেছিল, আপনার কি মনে হয়? জাতি প্রত্যাশা করেছিল যে নির্বাচন কমিশন যেভাবে একটা ঢাকঢোল পিটিয়ে নিজের অস্তিত্ব, মানে রোডম্যাপ এবং
তাদেরকে একটা জাহির করার একটা চেষ্টা আমরা দেখি, যেটি অবশ্য করছে, যেহেতু তারা বিতর্কিত সেই কারণে তারা বিতর্কের ঊর্ধ্বে ওঠার জন্য তারা অনেক কাজ দেখাতে চাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু যে অসহায়ত্ব তারা প্রকাশ করেছে, যে আমরা কি ধরনের ব্যবস্থাপনার অধীনে আমরা কাজ করব সেটি আমাদের দেখার বিষয় না। আমরা মনে করি হ্যাঁ নির্বাচন কমিশনের দেখার বিষয় নেই, কিন্তু যখন আপনারা আইন সংশোধনের সুপারিশ করবেন এবং সেই আইনগুলোর ক্ষেত্রে বা আপনারা আইনের বাইরে গিয়েও নির্বাচন কমিশন সরকারের কাছে কি চায় যে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সেটি কিন্তু তারা বলতে পারেনি। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তারা পরিকল্পনা করছে, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেহেতু নির্বাহী কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন কমিশন কাজ করতে পারে না, তাদের সব রিটার্নিং অফিসার হয় ডিসিরা, পুলিশ তাদের অধীনে কাজ করে। কিন্তু এই কাজ করার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে তারা এই সরকারের আজ্ঞাবহ থাকে, নির্বাচন কমিশনের আজ্ঞাবহ হয় না। সমস্যাটা সেই জায়গায়। সেই কারণেই ফখরুল ইসলাম আলমগীর বলছে যে যেখানে রাজনৈতিক সংকটকে জিইয়ে রেখে আপনি যতই রোডম্যাপ বা পথনকশা দেন না কেন, তাতে করে জাতি আশ্বস্ত হতে পারছে না, জাতি সন্দেহই করছে যে আপনারা সরকারের বি টিম হিসাবে কাজ করছে। আমি একটু অন্য প্রসঙ্গে যেতেই চাই। এই ডাকসু নিয়ে যে রিপোর্টটি রয়েছে আপনাদের দুজনের কাছে ছোট্ট করে জানতে চাই যে ডাকসু, রাকসু, জাকসু আমরা যেটা দেখেছিলাম আপনাদের সময় সম্ভবত নির্বাচনগুলো হয়েছে, আমরা এগুলো পাইনি আসলে। খুব দরকার ছিল কিনা বর্তমান প্রেক্ষাপটে, যদি আবুল কালাম? আমি মনে করি যে ডাকসু থেকে শুরু করে সবগুলো বিশ্ববিদ্যালয়ে কলেজে এই নির্বাচনগুলো হওয়া উচিত, এবং কেন হয় না সেটি ভিন্ন কথা, কিন্তু নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হলে পরে যেটি হয় যে ছাত্র সমাজের নেতা তো বেরিয়ে আসেন, নেতৃত্ব তৈরি হয়। সেই নেতৃত্ব জাতীয় রাজনীতিতে, জাতীয় জীবনে, রাজনৈতিক জীবনে বহু নেতা তৈরি হবেন, তার মধ্যে সবাই হয়তো ওইভাবে টিকবেন না, কিন্তু যে কজনই থাকেন, কিন্তু এই নির্বাচনগুলোর মধ্য দিয়েই তো ছাত্র নেতৃত্বের মধ্য দিয়েই কিন্তু জাতীয় নেতৃত্ব তৈরি হয়ে যায়। সেই নির্বাচনগুলো হওয়া উচিত। আমিও মনে করি নির্বাচনগুলি হওয়া উচিত, এবং নির্বাচনগুলো শুধু ছাত্র নেতৃত্বের বিকাশের জন্য নয়, বিশ্ববিদ্যালয়ে একটা জবাবদিহিতার পরিবেশ, পরিবেশ তৈরি করা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি দলীয় ভিসিরা যেভাবে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন, খোদ সরকারি সমর্থিত শিক্ষকরাই কিন্তু নানা ধরনের গ্রুপিংয়ের মধ্যে জড়িয়ে পড়ছে। সেকেন্ডলি আমি বলবো শিক্ষা মন্ত্রণালয়ের এই ক্ষেত্রে একটা চরম ব্যর্থতা রয়েছে। চরম শব্দটা আমি উল্লেখ করছি, মানে শিক্ষা মন্ত্রণালয় যেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করার মধ্য দিয়ে তাদের দায়িত্ব শেষ। অথচ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আজকে শিক্ষামন্ত্রী উদ্যোগ নিতেন যে বিসিদেরকে ডেকে তাদের সঙ্গে বৈঠক করে যে ছাত্র সংসদগুলোকে নির্বাচনের ব্যবস্থা করে ছাত্র প্রতিনিধি তৈরি করা, আমরা সেই ধরনের কোনো উদ্যোগ দেখি না। এবং যার ফলে হয়েছে কি, সেখানে আমরা একপক্ষীয় সন্ত্রাস দেখি, একপক্ষীয় হানাহানি দেখি। এখানে কোনো বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনের সদস্যরা ক্যাম্পাসে অবস্থানও করতে পারেন না, হলেও থাকতে পারেন না, এবং তারা বিশ্ববিদ্যালয়কে নানা ধরনের অনিয়ম আছে। ছাত্র সংসদ থাকলে এগুলো কিন্তু সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের সময় শেষ। দর্শক আপনারা যারা সাথে ছিলেন এতক্ষণ তাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।